গুমের মামলায় ১৫ কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপের আনুষ্ঠানিক তথ্য জানে না রাষ্ট্রপক্ষ। গ্রেফতার হলে আনতে হবে আদালতে। পিআর সহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জামায়াতের স্মারকলিপি। চাপিয়ে দেয়া কোনো কিছু মানবে না দেশের জনগণ, বলছে বিএনপি। লুকানোর নয়, স্বচ্ছ ভোট উপহার দেওয়ার চেষ্টায় ইসি। আগের ৩ নির্বাচনের কাউকে এবার দায়িত্বে রাখা হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাটে মাঠে ঘাটে আলোচনার কেন্দ্রে এখন সেফ এক্সিট। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করার তাগিদ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করল পুলিশ। আন্দোলনে এনসিপির একাত্মতা। এবং পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা, ২০০ আফগান ও ২৩ পাক সেনা নিহতের দাবি। ইসলামাবাদকে আলোচনায় বসার আহ্বান। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। কোনো আসামি গ্রেফতার হলে ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুমের মামলায় অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে থাকার প্রতিক্রিয়ায় এই তথ্য জানান তিনি। আরও বলেন, অভিযুক্তদের বিষয়ে সেনাবাহিনীর নেয়া পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো তথ্য জানে না রাষ্ট্রপক্ষ। তবে সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলায় প্রথম দিনের মতো আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলায় ৮ই অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল, যাদের মাঝে রয়েছে কর্মরত ১৪ সেনা কর্মকর্তা। তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সেই ধারাবাহিকতায় শনিবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। এদিকে রোববার শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায় আইনি যুক্তিতর্ক শুরু হয়। তবে বিষয় ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের প্রসঙ্গ। আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক, তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। গণমাধ্যমের সূত্র ধরে জানলেও সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। বলেন, রেজিস্ট্রার অফিস থেকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে অবহিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনজীবীরা জানান, গত ৬ অক্টোবর আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিবেচনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শপথে বহাল থাকার সুযোগ নেই। ২২ অক্টোবর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে আদালতের পক্ষ থেকে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। কোন একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র হলে জবাব দেয়া হবে। ১৪ অক্টোবর ঢাকায় এবং পরদিন সারা দেশে মানববন্ধন করবে জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ে মাঠে সরব জামায়াত ইসলামী। এ দাবিতে রবিবার সারা দেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে দলটি। এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় জামায়াতের নেতারা বলেন, কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে জবাব দেওয়া হবে।
আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই, আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন, কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পায়তারা করেন, জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। আমরা জানি একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন চায়। সংস্কারকে ডিলে করার মাধ্যমে যারা এই নির্বাচনকে বানচাল কিংবা ডিলে করার চেষ্টা করবেন, এক কথায় তাদেরকে ভারতের দালাল হিসাবে জাতি আখ্যায়িত করবে এবং এই ভারতীয় দালালদের পরিণতি আগের দালালদের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি বুক করে বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় নিতে হবে। এছাড়া 5 দফা দাবিতে চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল সহ সারা দেশে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। আজকে সারা দেশে কর্মসূচি ছিল, তারই অংশ হিসাবে খুলনা জেলার পক্ষ থেকে এই কর্মসূচি অংশ হিসাবে আজকে জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই 5 দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি এইমাত্র প্রদান করলাম করে আমরা আসছি। এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে। ফেসির জন্য সামনে এগিয়ে না আসে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য। এদিকে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ 5 দফা দাবিতে 3য় দফা কর্মসূচি দিয়েছে জামাত। 14 ও 15 অক্টোবর হবে মানববন্ধন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা দেশের জনগণের আছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতির কথা সামনে আনা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নির্বাচন বানচাল নিয়ে নানা দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়ে, ক্রান্তি লগ্নে আমরা এখন পার করছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এই সভায় বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে সই করতে সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি নির্বাচনী ইস্তিহারে সেগুলো প্রকাশ করতে হবে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছে সেই বিষয়গুলো, আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, কিছু মানুষ ৭১-এর গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে দিতে। ৭১-এর যুদ্ধ হয়েছিল বলেই স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। পিআর পদ্ধতির নামে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। লুকানোর নয়, স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে এনসিপি বাধা সৃষ্টি করবে না বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। সাংবাদিক, ভোটার, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে এই লক্ষ্য অর্জন সম্ভব। আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে জানিয়ে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি একদিনের কাজ নয়, এটা একটি চলমান প্রক্রিয়া। ইন্টারনেট বন্ধ করার পক্ষে না কমিশন। একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে তারা চেষ্টা করে যাচ্ছেন। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন, তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে।
বিগত 3টি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেয়া থেকে বিরত থাকবে সরকার। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেফ এক্সিটের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি দেশে থাকেন, সন্তানেরা দেশে থাকেন, তার সেফ এক্সিটের প্রয়োজন নেই। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা মেয়ে কি করব? সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান সরকারের উপদেষ্টা থেকে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এই শব্দ। প্রথম অভিযোগ আসে এনসিপির শীর্ষ পর্যায় থেকে, পরবর্তীতে উপদেষ্টারাও খণ্ডান এমন অভিযোগ। অভিযুক্ত বা অভিযোগকারীদের বক্তব্য স্পষ্ট করার পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। পাড়া মহল্লার চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি টেলিভিশন টকশো, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেফ এক্সিট। সম্প্রতি এই আলোচনায় ঘি ঢেলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এরপর থেকেই নিরাপদ প্রস্থান নিয়ে চলছে কথার এফর ওফর। বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে, তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা মেয়ে কি করব? সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে একে অন্যকে লক্ষ্য করে নানা বক্তব্য। অবশ্য এনসিপির সদস্য সচিব সেফ এক্সিটের ব্যাখ্যা দিয়ে বলেছেন, এতে বোঝানো হয়েছে দ্রুত নির্বাচন দিয়ে উপদেষ্টা পদ থেকে মুক্তির চেষ্টা। কর্তব্যের জায়গাগুলো থেকে পলায়নপর মানসিকতায় তাদের সেফ এক্সিট নেই। তারা দেশ থেকে চলে যাচ্ছেন, এই অর্থে সেফ এক্সিটের কথা আমরা বলছি না। মোটা দাগে তারা তাদের কর্তব্যগুলো থেকে নিস্তার পাইতে চান। তারা তাদের কর্তব্যগুলো যে সম্পূর্ণ তারা সঠিকভাবে করতে পারছেন কি পারছেন না, সেই জায়গাটাতে মনোযোগ না রেখে তারা কিভাবে শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিজেদেরকে নির্ভর করতে পারেন, সেটাকেই তারা একটা সেফ এক্সিটের উপায় হিসেবে তারা খুঁজছেন বলে আমাদের মনে হয়। রাজনীতি বিশেষজ্ঞের পরামর্শ, অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করা উচিত। ক্ষমতাকে অপব্যবহার করছে যারা, তো তারাই তো ভয়ে থাকবে, তারাই তো খুঁজবে নিরাপদভাবে যাতায়াতের রাস্তা। এখন আপনি প্রমাণ নিয়ে বসে আছেন তাদের বিরুদ্ধে, বলছেন না বাইরে, তাহলে এই বলার মধ্যে পার্থক্যটা কি? যদি কোনো দুষ্কর্ম করেই থাকে তারা, তো সেগুলোকে এখনই প্রকাশ করুন, প্রকাশ করে সেগুলোর জন্য বিচার চান সরকারের কাছে, কিন্তু সেগুলো তো উনি করছেন না। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত এটা উনি করছেন না, ততক্ষণ পর্যন্ত এই বক্তব্যের কোনো প্রভাব রাজনীতিতে পড়বে বলে আমার মনে হয় না। সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য অধ্যাপক সাব্বিরের। এই দূরত্বের কারণেও হয়তো বা তারা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে সোমবার থেকে এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। রবিবার দুপুর দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরিয়ে দিতে তৎপর হয় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। আটক হন বেশ কয়েকজন শিক্ষক। এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এসে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে তাদের এই কর্মসূচি। আমাদের উপর তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং এই তাদের অতর্কিত হামলাদের প্রতি আমাদের নিন্দা জ্ঞাপন করছি। 10 অক্টোবর পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না দেওয়াতে
আমরা আজকে এখানে এই প্রেস ক্লাবে এসে অবস্থান নিয়েছি। আমাদের যৌক্তিক দাবির মধ্যে কেন প্রশাসন দিয়ে আমাদেরকে হেনস্থা করা হলো? আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। পুলিশ বলছে জনদুর্ভোগ এড়াতে প্রেস ক্লাবের সামনের প্রধান সড়ক ছেড়ে দিতে বলা হয় শিক্ষকদের, তবে তাতে সাড়া দেননি তারা। তারা আমাদের জাতির বিবেক, তো তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা হয়, আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। সাউন্ড গ্রেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। ম্যাক্সিমামই চলে গেছে শহীদ মিনারে, কিছু হয়তো এদিক ওদিক এখন আছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম, আমরা ইভেন কি রাস্তা পর্যন্ত ফলো করি নাই। পুলিশ এসে কি করলো আপনারা তো দেখলেন, টিয়ারশেল, গুলি, লাঠি, এখন আবার কি নিয়ে আসছে মনে হয় আমাদের জলকামা নিয়ে আসবে। সরকার তার শিক্ষকদেরকে এইভাবে ট্রিট করতেছে, তাহলে বুঝেন আমাদের অবস্থাটা কোথায়। পরে প্রেস ক্লাব ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান আন্দোলনকারীরা। তাদের এই কর্মসূচিতে একাত্মতা জানাতে হাজির হন এনসিপির নেতারা। খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পরে হইতে হবে ইন্টারন্যাশনাল। ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শুভ খান। আরো বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, আন্দোলনকারীদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা কি বলছেন সেই সাথে জানাবেন সরকারের পক্ষ থেকে সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। জি তানিয়া, দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে। শহীদ মিনারের আমার পেছনেই কিন্তু যে শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে আসলে প্রেস ক্লাবে যে পুলিশের লাঠিচার্জ, তারপরেই কিন্তু তারা আন্দোলনকে নিয়ে এসেছে শহীদ মিনারে। এই মুহূর্তে যদি শহীদ মিনারের চিত্র আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে রাত অপেক্ষা করে, সকাল পেরিয়ে রাত অপেক্ষা করে কিন্তু তারা এখনো শহীদ মিনারে অবস্থান করছে এবং তাদের যে দাবি, তাদের যে প্রত্যাশা, যে বেতন ভাতার যে 20% বাড়ানো, চিকিৎসার যে ভাতা বাড়ানো, সবকিছু মিলিয়ে এই দাবির যে প্রজ্ঞাপন, সেটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অনশন থেকে উঠবেন না। এবং একই সাথে কিন্তু আগামীকাল সকালে এমপিওভুক্ত স্কুল এবং কলেজ, মাদ্রাসাও কিন্তু তাদের যে শিক্ষকদের ক্লাস বর্জন, সেটি কিন্তু তারা জানেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের সাথে আজকে এই কর্মসূচি নিয়ে সরকারের পক্ষে কোনো কথা হয়েছে কিনা? যে আলোচনার নামে আমাদের প্রতিনিধি টিমকে সচিবালয়ে ডেকে নিয়ে ভারপ্রাপ্ত সচিব মহোদয় বলেছেন আমাদের সচিব মহোদয় নাই, উপদেষ্টা মহোদয় নাই, এই মুহূর্তে আপনাদের কোনো সমাধান আমি দিতে পারবো না, আপনারা শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। ওনারা বিদেশে ভ্রমণে আছে, ওনারা আসলে আপনাদের বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে। জি তানিয়া, যেমনটি শুনছিলেন যে ওনাদেরকে একটি প্রতিনিধি দল ডেকেছিলেন, বাট সেখানে সরকারের যে সচিব এবং উপদেষ্টাদের সাথে তাদের কোনো কথা হয়নি এবং তাদেরকে কোনো আশ্বাস দিতে পারেনি, কিন্তু এমনটি বলছিলেন। তানিয়া, এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 51, নওগাঁ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সংসদীয় আসন 51, যেটি হচ্ছে নওগাঁ 6 আসন, যেটি হচ্ছে রানীনগর এবং আত্রাই উপজেলা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি যে আপনার দীর্ঘ প্রায় 20-21 বছর ক্ষমতার বাইরে, এখন আপনার মুক্ত পরিবেশে নির্বাচন করার একটা সুযোগ পাচ্ছেন। এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবেন, কি প্রস্তুতি আপনাদের এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। রানীনগর, আত্রাই এই অঞ্চলের সকল মানুষকে আমি জানাই ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।
ডিবিসি নিউজকেও জানাই ধন্যবাদ। আসলে এই অঞ্চলের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং এই অঞ্চল কৃষিপ্রধান এলাকা এবং নদীমাতৃক। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন এবং এই অঞ্চলের থেকেই হচ্ছে জিয়াউর রহমানের খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছিল, যেটা জিয়া খাল নামে পরিচিত। এটা অ্যাকচুয়ালি আগে ছিল নলামারা খাল, আজকে সেটা তার নাম জিয়া খাল। মানুষের স্নেহ ভালোবাসা দিয়ে ওই খালকে জিয়া খালই করে রাখছে। ফলে এই অঞ্চলে যেহেতু নিম্ন অঞ্চল, সেহেতু এখানে মাছ চাষের সুযোগ আছে। এই অঞ্চলে মাছ চাষ এবং কৃষি দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা যেতে পারে। আর ক্ষুদ্র কুটির শিল্প দিয়ে এই অঞ্চলের উন্নয়ন করা সম্ভব। অনেক বেকার আমাদের এই অঞ্চলে আছে, এই বেকার লোকের কর্মসংস্থান, আগামী দিনে এই অঞ্চলে শিল্প কলকারখানা যেটা সম্ভব করা সেসব করা এবং এই অঞ্চলের রাস্তাঘাট সহ সকল কিছু ডেভেলপমেন্ট আমাদের করার ইচ্ছা আছে। আমরা দেখছি যে নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি। ইতিমধ্যেই এই যে 6টি আসন 11টি উপজেলার নওগাঁতে জামাত ইতিমধ্যেই সব কটি আসনের নমিনেশন দিয়ে সম্ভাব্য প্রার্থীদের। তো বিএনপিও সেই কার্যক্রম চলছে, আমরা যতটুকু জানি ম্যাচের শেষের দিকে হতে পারে। তা আপনি কতটা আশাবাদী এখানকার নমিনেশন পাবেন এবং এই এলাকার মানুষের জন্য আপনি কাজ করবেন? আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে আমার অগাধ বিশ্বাস, আস্থা যে আমার অতীত কার্যক্রম দেখে আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সংগঠন করা, এই অঞ্চলের নির্বাচন পরিচালনা করা এবং আপনার 5টি নির্বাচন করা। আমি নিজে একটি নির্বাচন করেছি 2008 সালে, যে নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। তার প্রমাণ আপনারা জানতে পারেন যে আমার একটা 103% ভোট কাস্ট হয়েছিল একটা সেন্টারে, যেটা নিয়ে আমি ঢাকায় গিয়েছি এবং প্রেস কনফারেন্স হয়েছে জাতীয়ভাবে, সেটা আমরা জানান দিয়েছি যে ওই নির্বাচনটা পরিচ্ছন্ন ছিল। আমরা মনে করছি এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে এরকম আর কোনো শঙ্কার কারণ হবে না। তো আপনি যদি এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটি হয় এবং একটা সুন্দর একটা মাঠ থাকে, সেক্ষেত্রে কতটা আশাবাদী আপনি নির্বাচিত হবেন এই এবং আপনাদের প্রতিদ্বন্দ্বীকে এই এখনকার মতো সময়ে? বিএনপি একটা বৃহৎ দল, এই দলের অনেক প্রার্থী থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বী থাকতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার এ পর্যন্ত যে কার্যক্রম রাজনৈতিক, আমার চারিত্রিক সব দিক বিবেচনা করে আমাকে আমার হাতেই ধানের শীষ তুলে দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যতটুকু জানি যে আপনার এই আসনে প্রায় 4 লাখের বেশি জনসংখ্যা রয়েছে এবং 3,19,000-এর মতো ভোটার আছে, এর মধ্যে 1,65,000 পুরুষ ভোটার এবং 1,62,000 নারী ভোটার। সেই এত সংখ্যক ভোটারের মাঝে আপনি যাবেন, কাজ করবেন, কি পরিকল্পনা, ব্যতিক্রমী পরিকল্পনা আপনার আছে এই সব ভোটারদের কাছে যাওয়ার জন্য? আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে আমরা মানুষের দোরগোড়ায় পুষেছি। আমি তো দীর্ঘদিন যাবৎ এই এলাকায় রাজনীতি করছি, এলাকার সুখে, মানুষের সুখে দুঃখে সবসময় শরিক হয়েছি। ফলে প্রতিটা গ্রামের মহিলা পুরুষ আমাকে চেনে বাই নেম। আমার নামটিও খুব সহজ, বুলু, সহজেই বলতে পারেন তারা, এবং সবাই এইভাবে আমাকে চেনেন। আমি তাদেরই একজন মানুষ হিসেবে আমাকে গ্রহণও করেছেন। আমার যে মানুষের ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি তাদের জন্য কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে এখানকার সম্ভাব্য বিএনপি প্রার্থী, তিনি বলছিলেন তার কর্মপরিকল্পনার কথা। আমরা এতক্ষণ শুনছিলাম। আমরা আগামীকালকে যাব সিরাজগঞ্জ 1 এবং 2 আসনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। রবিবার রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। আরও বলেন, 3 টার্মিনালের মধ্যে পানগাঁও ছেড়ে দিতে কিছুটা সময় নেওয়া হবে। এছাড়া নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি অক্টোবরের মধ্যে ছেড়ে দেওয়ার কথা থাকলেও কিছুটা সময় নেওয়া হচ্ছে। এ সময় চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কৌশলগত ও ভৌগোলিক ইস্যু আছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি। 5.36 মিলিয়ন টিউজ হ্যান্ডেল করতে হবে। সেটা যদি হ্যান্ডেল করতে হয় কিন্তু এখানে বিদেশি অপারেটর ছাড়া সম্ভব না।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।